বদলে গেছে বাংলাদেশ ক্রিকেটের দিন। এখন বিশ্বের যে কোনো দলই বাংলাদেশের সাথে মাঠে নামবার আগে অ্যাটলিস্ট 3 বার তো ভেবে দেখবেই, পরখ করে নেয় যে আসলে যেই স্ট্র্যাটেজিগুলো তারা ঠিকঠাক করেছে সেগুলো সব ঠিক আছে কি না, কোনো কিছু পরিবর্তন করা দরকার কিনা। তার কারণ বাংলাদেশ হয়ে উঠেছে দিনে দিনে জায়ান্ট কিলার। এই যে বাংলাদেশে আজকে বদলে যাওয়া দিন, তার কারণ বাংলাদেশের ক্রিকেটাররা, যারা একের পর এক, কেউ হয়তো বা কখনো বল হাতে, কেউ ব্যাট হাতে বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে, এবং তাদের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে তারা হয়ে গেছেন ক্রিকেটের তারকা। তাদেরকে নিয়ে আমাদের আয়োজন রবি ক্রিকেট 360। ওয়েলকাম করছি আমি মারিয়া, এবং আমার সাথে রয়েছেন অ্যানালিস্ট এবং ইন্টারন্যাশনাল কমেন্টেটর মেহরাব হোসেন জুনিয়র। হ্যালো। হ্যালো, কেমন আছেন? সবসময় মতো ভালো, একদম বিন্দাস। আপনার কি অবস্থা বলেন? এই তো খুব ভালো চলছে। এবং আজকে আমাদের সাথে যিনি অতিথি রয়েছেন তিনি কিন্তু খুব শান্ত থাকেন সব সময়। হ্যাঁ, আমরা জানি কেন শান্ত থাকেন, আসলে কি তিনি খুব বিন্দাস মুডে থাকেন, নিজেকে এরকম করে শান্ত রাখতে পছন্দ করেন কিনা জানি না, কিন্তু মাঠে কিন্তু তিনি বেশ অশান্তই ব্যাট হাতে, যদি আমরা বলি। হি ইজ ভেরি গ্ল্যামারাস ব্যাটসম্যান বলতেই হয়। তার শটগুলো যখন দেখি, ইয়েস, সেই শটগুলো, প্রতিটা শটের ভিতর সেই গ্ল্যামারটা আমরা দেখতে পাই। হি ইজ নান আদার দেন সৌম্য সরকার। হ্যালো, কেমন আছেন? খুব ভালো আছে, আপনি কেমন আছেন? জি, আমরা কিন্তু জানি যে আপনি ড্রেসিং রুমে যাওয়া বা আপনার একদম ইন্টারন্যাশনাল ডেবিউটেন্ট হওয়া থেকে যদি বলি, সেখান থেকে যদি বলি, তখনকার থেকে এখন পর্যন্ত সবাই বলে যে আপনার ভিতরে খুব পরিবর্তন আসেনি। আপনি আগেও যেমন ড্রেসিং রুমে খুব স্মল টকই করতেন সবার সাথে, এখনও ঠিক একই রকম, খুব একটা কথা বলেন না। না, নিজেকে চেঞ্জ করার চিন্তা করি নাই কখনো, বা চেষ্টাও করি নাই, কারণ যেমন ছিলাম ওইরকম থাকার চেষ্টা করতেছি, আর ভবিষ্যতেও করব। কারণ যতটুকু মানে খেলার মধ্য দিয়েই সবাই আমাকে চিনছে, তো খেলাটাই আমার মেন, আর খেলা ভালো খেললেই সবাই চিনবে। সো নিজেকে চেঞ্জ করার কোনো দরকার আছে বলে মনে হয় না। আমরা আপনার উপর নির্মিত একটি তথ্যচিত্র দেখে নিই, তারপর আলোচনায় আসছি। গত ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে ক্রিকেটের কঠিন জগতে তার আগমন। তবে অল্প সময়ই আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করেছেন তিনি। হুক পুলের আক্রমণাত্মক বকাট, ধাঁধানো ড্রাইভ, ব্যাটিংয়ে ঘুম কেড়ে নিয়েছেন প্রতিপক্ষের অনেক বোলারের। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে একের পর এক ঝলক দেখিয়ে চলেছেন 24 বছর বয়সী এই তরুণ। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম এই প্রতিভাবান ক্রিকেটার 25শে ফেব্রুয়ারি 1993 সালে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। বিকেএসপি থেকেই তার হয়েছিল ক্রিকেটের হাতেখড়ি। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন রাজশাহী বিভাগের হয়ে। 2013 সালে কুয়ালালামপুরে অনূর্ধ্ব-19 এশিয়া কাপে কাতারের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে নিজের প্রতিভাকে উন্মোচিত করেন। 209 রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেছিলেন মাত্র 135 বলে, যার মধ্যে ছিল 27টি বাউন্ডারি ও 8টি ওভার বাউন্ডারি। সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের মূল নায়ক তিনি, হয়েছেন ম্যান অব দ্য সিরিজ। 15 জুলাই চট্টগ্রামের ম্যাচে 75 বলে 90 রান এবং 12 জুলাই মিরপুরে 79 বলে অপরাজিত 88 রান করে দুটোতেই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। শুধু এই ম্যাচই নয়, অভিষেকের পর থেকেই তিনি যেন হয়ে উঠেছেন বাংলাদেশ দলের নির্ভরতার প্রতীক। তিনি বাংলাদেশের হয়ে 1 ডিসেম্বর 2014 সাল থেকে এখন পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 16 ম্যাচে একটি সেঞ্চুরি ও 4টি হাফ সেঞ্চুরি এবং 2টি উইকেট সহ 692 রান করেছেন, যার মধ্যে সর্বোচ্চ রান 127 এবং 3টি টেস্ট ম্যাচে একটি উইকেট সহ রান করেছেন 107। আমরা দেখে নিলাম আপনার ডেবিউ হওয়ার যে কথাটা হচ্ছিল যে জিম্বাবুয়ের বিপক্ষে 2014-এর ডিসেম্বরে। তো ওই যখন শুনলেন যে আপনার ডেবিউ হতে যাচ্ছে, হঠাৎ করে কেমন লাগলো? না, অবশ্যই যখন বাইরে ব্যাটিং করে আমি আসছি, তখন মানে ম্যাচ জিততে 3 রান বাকি ছিল। তো 3 রান বাকি যখন ছিল, আমি ড্রেসিং রুমে আসার পরে অনেকে বলতেছিল যে তোর ডাক পাওয়ার চান্স আছে। তারপরে আমি যখন মাঠের ভিতরে যাব, তখন আমাকে একজন বলে যে তুই ডাক পাইছিস। তখন আমার কি দুইটা খুশি একসাথে। তো ওইটা আসলে দিনটা ভোলার মতো না, যে আমি এক প্রকার মতো শিওরই ছিলাম যে হয়তো শেষ ম্যাচ খেলার সুযোগ পাবো। তো দিনটা সব কিছু মিলে একটা স্মরণীয়। আর আমার ফ্যামিলির কিছু মানুষ ছিল মাঠে, তো সব কিছু মিলে দিনটা অনেক এনজয় করছি। প্রিমিয়ার লিগ খেলার পরপরই যেহেতু ইন্টারন্যাশনাল খেলার সুযোগ হয়েছে, তো যদি তোমাকে বলা হয় আমাদের ডোমেস্টিকের সাথে ইন্টারন্যাশনাল ওই ম্যাচগুলো কম্পেয়ার করতে হলে কিভাবে কম্পেয়ার করবা? আসলে কম্পেয়ার করতে গেলে এটা তো অনেক অনেক ডিফারেন্ট থাকবে, কারণ ডিফারেন্সও থাকবে।
আমাদের ডোমেস্টিকের উইকেট বা আমাদের যে এনভায়রনমেন্ট ড্রেসিং রুমের বা প্র্যাকটিস ফ্যাসিলিটিস এইটা আর ইন্টারন্যাশনালের মধ্যে অনেক ডিফারেন্স। ন্যাশনাল টিমেরটা অনেক ভালো, ওইখানে যদি করা যায় প্রপারলি ব্যাটিংয়ের অনেক ইমপ্রুভ হয়, ব্যাটিং না সব দিক থেকেই। খেলার সময় কি নিজে কখনো ডিফারেন্স ফিল করেছো যে আমি না ডোমেস্টিক খেলছি বা এটা ইন্টারন্যাশনাল ম্যাচ, নাকি মনে করেছো যে না ইট ইজ জাস্ট এ ক্রিকেট ম্যাচ, আমি যেভাবে খেলি ওইভাবে খেলবো? এখনো পর্যন্ত যেগুলো খেলছি সবগুলোতেই নিজের খেলাটা মানে আমি ডোমেস্টিক যেভাবে খেলার চেষ্টা করি সেভাবে খেলার চেষ্টা করছি। সো একটা ম্যাচ সুযোগ পেয়েছি, তার পরবর্তীতে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায়, আর আমার ফার্স্ট ট্যুরই ছিল ন্যাশনাল টিমের হয়ে ওয়ার্ল্ড কাপ। তো ওইটা শুরুটা একটু নার্ভাস ছিল, কিন্তু মাশরাফি ভাই ক্যাপ্টেন্সি আমাকে, যখন আমরা অস্ট্রেলিয়াতে যাই তখন সে আমাকে বেশ কিছু কথাও বলে। তারপর থেকে আমার ওইরকম কোনো মনের ভিতরে কোনো ভয় ছিল না, তো ওইটাই চেষ্টা করি পাওয়ার। আমরা ওয়ার্ল্ড কাপ স্কোয়াড অ্যানাউন্স করার আগে আমাদের সাথে তোমাদের ম্যাচ ছিল। হ্যাঁ, একটা প্র্যাকটিস ম্যাচ ছিল খুলনাতে মনে হয়। আচ্ছা, ওই যে মিরপুরে একটা ম্যাচ হলো যে আমি একটা ক্যাচ ড্রপ করলাম, তুমি 90 কত করলা মনে পড়ছে? মিরপুরে এই ক্যাচ ড্রপ থেকে আমি এখানে আসতে চাই যে আপনার হাতে ক্যাচ ড্রপ হয় না, চমৎকার কিছু ক্যাচ আপনি ধরেন এবং এই ক্যাচগুলো টপ 10 এর ভিতরে সব সময় চলে আসে। আমরা একটু সেই প্যাকেজটাই দেখে দেই, ক্যাচটাই দেখে দেই। In the air, has he got enough? Oh yes he has, what a stunning catch! What an amazing catch on the boundary. I'm sure the umpires will want to have a look at this. And came back and took a beautifully touched catch. That is top skills from Somu Sarkar. He knew he had to go over the ropes. Good presence of mind, throwing the ball up in the air, and then somehow grabs it. It still wasn't in danger of going across. If the aim was to... And there it is, just in that left hand. What a wonderful catch. Diving. এই যেটা আমি বলছিলাম যে আপনার কাছে কি মনে হচ্ছিল তখন যে আপনি ব্যালেন্স রাখতে পারছিলেন, আসলে কি ওরকম কিছু যে এই জন্য আবার বলটা ছুঁড়ে মারলেন? যখন ক্যাচটা উঠছে তখন আমি ভাবছি যে না, ধরবো, যেখানে যাক, বাইরে গেলেও ধরবো, ঠিক আছে। কারণ তখন তো অনেক মারতেছে ওরা, মানে আমাদের হাতের বলতে গেলে খেলাটা ওদের কাছে ছিল সম্পূর্ণটা। তো চিন্তা ছিল যে যেখানে আসুক ক্যাচ আমি লাভ দিব বা যেটাই হোক বাইরে গেলেও ধরবো, এরকম একটা চিন্তা ছিল। তো জাম্পটা যখন দিছি আমার লেফট হ্যান্ডেই বলটা বেশি ছিল, জাম্পটা করার পরে আমি বলটা চিন্তা করছি আমি ছেড়ে দিব, যেখানে থাক ছেড়ে দিব। হ্যাঁ, শুধু 6টা সেভ করার জন্য। এখন যখন ছেড়ে দিছি তখন আমি আবার চান্স নিয়েছি যে না, আমি বলটা ধরবো, এটাই। আপনাকে সবাই কিন্তু আসলে অলরাউন্ডার হিসেবেও জানে, কারণ হচ্ছে বিকজ অফ ইউ আর মিডিয়াম পেসার অলসো। না, বোলিং আমি সবসময় করি, কিন্তু লাস্ট একটা আমি সিরিজ মিস করছি যে ইনজুরির কারণে, জিম্বাবুয়ে সিরিজটা। তো এখন আবার শুরু করছি প্রিমিয়ার লিগে, তো এখন আমি পুরোপুরি মানে বোলিং ব্যাটিং সব কিছুর জন্যই ফিট। তো নেক্সট সিরিজগুলোতে আশা করি বল করব। আমাদের আরও আলোচনা হবে, বাট তার আগে একটা বিরতি নিব, আর বিরতিতে আমরা যাব আপনার এশিয়া কাপের যে দুর্দান্ত ক্যাচগুলো ছিল সেই ক্যাচগুলো দেখতে দেখতে। ভিউয়ার্স, একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আমাদের কিন্তু আরও অনেক আলোচনা রয়েছে। স্টে উইথ আস। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমি মারিয়া আছি আপনাদের সাথে, দেখছেন রবি ক্রিকেট 360। সাথে রয়েছে মেহরাব হোসেন জুনিয়র এবং বেশ অ্যাটাকিং ব্যাটসম্যান, যে মাঠে খুবই অশান্ত কিন্তু এখানে খুবই শান্ত, সৌম্য সরকার। এবং বলা হচ্ছে যে সৌম্য সরকারকে সুযোগটা বেশি দেওয়া হচ্ছে, এই কথাটাকে আপনি কিভাবে নেন? আমি আসলে বাইরের এখনো এরকমভাবে শোনা শুরু করি নাই কথা, এখনো চেষ্টা করছি যে আমি নিজেও বুঝছি যে না, আমার কিছু একটা ল্যাকিং হচ্ছে যে কারণে রান হচ্ছে না। তো ওগুলোই খোঁজার চেষ্টা করছি এবং নিজের প্র্যাকটিসটা পারফেক্ট করার চেষ্টা করছি যেখানেই করি। তো আশা করি যত তাড়াতাড়ি সম্ভব আবার কামব্যাক করব নিজের জায়গা। আমরা এখন সময় মনে আছে যে ম্যাজিক অফ ক্রিকেট, এটা দেখার ওর সৌম্যর একটা অসাধারণ ইনিংস, যেটা ওর একমাত্র সেঞ্চুরি পাকিস্তানের বিরুদ্ধে, সেটা আমরা একটু দেখে নিই। Some very tight bowling by Mohammad Hafid. Enough of the bat going through
Yeah, nice looking shot. It was well pitched up by Mohamed Hafiz. It allowed some Deep cover point. When he bisected that fielder and the Pleased. He's had a bit of luck, I suppose, but Coming down the ground, seeing the flight of the delivery. Straight in and straight up. just a little shimmy down the wicket, gets to the long and handsome. he has the skill to find boundaries elsewhere. Slip in place. He's able to have a full swing of the bat and pick it up for a boundary. Lovely touch from the youngster. This is how he got us to his 100. Swung it round. Look, exhilarating stuff. But look at the celebration. Swinging his bat, enjoying himself. Bangladeshi in the world cricketing map. Have a look at his wagon wheel. Lovely, colourful. Those 3 sixes. All. আর আমি জানি সৌম্য একজন অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান, তবে ওই দিনের অ্যাগ্রেশন দেখে আমি সত্যি মুগ্ধ। আমি নিজেও অবাক হয়ে গেছি যে কি হলো সৌম্যর আজকে। সৌম্য, কয়েকটা বিষয় এই ম্যাচের সম্বন্ধে জানতে চাইবো। যে নামার আগে এরকম অ্যাগ্রেসিভ খেলা, এটা কি মাইন্ডসেটে ছিল যে আমি আজকে অ্যাগ্রেসিভ খেলবো, নাকি বল টু বল কখন থেকে মনে হলো যে না আমার আজকে এইভাবে খেলতে হবে? ম্যাচ শুরু হওয়ার আগে আমরা যখন ফার্স্ট ফিল্ডিং করি তখন কোচ এসে আমাকে বলে যে সৌম্য তুমি আজকে কিছুক্ষণ ফিল্ডিং করে বাইরে চলে আসবো। আমি বললাম কেন? না, তুমি আজকে অনেক লম্বা সময় ব্যাটিং করা লাগবে। তো আমি বললাম না কোচ, আমি ফিল্ডিং পুরাটাই করব, কিন্তু ব্যাটিংও করব। তো সে বলল ঠিক আছে, এটা তোমার ব্যাপার যে তুমি কী করবা। আমি বললাম আমি দেখি, চেষ্টা করি, আমার ব্যাটিংয়ের সময় ব্যাটিং, আমি ফিল্ডিং করে আসি। তো আসার পরে সে বলতেছে যাও এখন তোমার খেলা। তো আমি যখন মাঠে গেছি তখন তার আগের 2টা ম্যাচ এত বড় ইনিংস হয় নাই, সেট হয়ে আউট হয়ে গেছি। তো চিন্তা করছিলাম যে একটা বড় কিছু করার। তো প্রথম বলে যখন 4টা হলো তখন আমার একটা নিজের মধ্যে কনফিডেন্স যে না আজকে মনে হয় ব্যাটে ভালো বল লাগছে, তো বড় করার চেষ্টা করব। তো ওটাই খুব কুইক 30-40 রান করে ফেলছি। তো 50-র আগে একটু কয়েকটা বল বেশি খেলছিলাম, একটু নার্ভাস ছিলাম ওই সময়টায়। 90 যখন হলো তখন চিন্তা করলাম যে না, সময় নেব না, সময় নিলে আমি স্লো হয়ে যাব বা আমার খেলা স্লো হয়ে যাবে। তো চিন্তা করছি যে ইনিংসটা আমি বল না খেলে যেটা পাবো আমি নর্মালি আগে যতটুকু খেলছি, যেভাবে খেলছি ওভাবেই খেলবো। তো যখন 95 বলে 6 মারলাম তখন তো মুশফিক ভাই সাথে ছিল, বলে মুশফিক ভাই তো এত বড় এক কথা বলছে, আমি তো হেসে দিছি। আমি 100 থেকে মুশফিক ভাই কথা না শুনতে চাই আমরা কি বলেছিলেন। বলে তুই কিভাবে করলি, এটা এত বড় সাহস করি পাইনি না এরকম। তো আমি বললাম যে না ভাই এত সময় নেই, কি হবে, সময় নেওয়ার দরকার নেই, এমনি মেরে দিছি। আপনার সবচেয়ে পছন্দের শট কি? কাবাডি রাই। বাট আজকে আমাদের কোচ অন্য একটা শটের সম্পর্কে টেকনিক্স দেবেন, টিপস দেবেন, সেটা হচ্ছে সুইপ শট। তো আমরা দেখে নিই গাজী গ্রুপস ক্রিকেটার্সের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং আপনার টিচার, তিনি আজকে আমাদেরকে টিপস দেবেন। সুইপ শট এমন একটি শট যে শট দিয়ে আপনি একটা স্পিনারের লেন্থ নষ্ট করতে পারেন এবং সেই সাথে আপনি স্কোরও করতে পারেন। এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে সুইপ শটের একটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে কি, সুইপ শট খেলতে হয় আসলে ক্রিকেটের সবচেয়ে স্পিনাররা যেখানে সবচেয়ে ভালো বল করে গুড লেন্থে, সেই বলটাই আসলে সুইপ শট খেলতে হয়। এতে আপনি একটা স্পিনারের লেন্থ নষ্ট করতে পারেন, সেই সাথে আপনি কিন্তু আপনার স্কোরিং অপরচুনিটি অনেক বেড়ে যাবে। ওকে দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের কীভাবে সুইপ শট খেলতে হয় তার একটা শ্যাডো আপনাকে প্রথমে দেখাচ্ছি, তারপরে আমি আপনাদেরকে ক্রিকেট বলে উইথ বলে আপনি দেখাবো কীভাবে সুইপ শট খেলতে হয়। তো প্রথমে আপনাকে খেয়াল রাখতে, প্রথম বিগিনার যারা থাকবে তারা প্রথমে সুইপ শটটা প্র্যাকটিস করবে। যখন বলটা যখন লেগ স্টাম্প পড়বে বা লেগ স্টাম্পের বাইরে পড়বে, সেই বলটা দিয়ে প্রথম আপনি যদি শুরু করেন, যখন আপনি মাস্টার হয়ে যাবেন তখন আপনি যে কোনো বলই খেলতে পারবেন। তো আমি এখন দেখাচ্ছি কীভাবে সুইপ শট খেলতে হয়। যখনই আমি বল দেখব যে বল লেগ স্টাম্পের বাইরে, তখন আমার পা যাবে বলের ঠিক, বল যেই লাইনে বল আসতেছে ঠিক সেই লাইনে আপনাকে পাটা নিতে হবে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই আমি সুইপ শট খেলবো তখন আপনার ব্যাট চলে যাবে হাই লিফট এবং শরীর থেকে একটু দূরে, তাহলে ব্যাট আপনার অটোমেটিক উপরে উঠে যাবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন আমি হিট করব, বল যখন মাটির কাছাকাছি থাকবে ঠিক তখনই আমি হিট করব, বডি ওয়েটটা আপনার সামনের দিকে থাকবে। এবং যখন আমি হিট করব ঠিক তখনই বলের পিছে পিছে আমার ফলো থ্রু বলের পিছে পিছে থাকবে। একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এখানে আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি পিছনের পা আগেই মাটিতে লাগিয়ে দেন
এতে কিন্তু আপনার একটা সমস্যা হবে যে আপনার ব্যাট কিন্তু উপরে থাকবে এবং বডি ওয়েটটা পিছনে থাকবে। এই কারণে সুইপ শট খেলার জন্য এটা খুবই জরুরি যে আপনি যখন শট খেলবেন তখন আপনার বডি ওয়েটটা যেন শরীর থেকে সামনে থাকে, তাহলে বলটা আপনার বডি ওয়েট সামনে থাকবে এবং আপনি বল নিচে থেকে মারতে পারবেন। সালু ভাই সুন্দর মতো এক্সপ্লেন করলো যে লেগ স্টাম্পের বল আমরা সুইপ করতে হয়। তুমি একজন ভালো সুইপার আমি যতটুকু জানি। তো টেকনিক্যালি আমরা দেখলাম যে সালু ভাই কিন্তু পিছের পাটা এখন পর্যন্ত ল্যান্ড করেনি, পিছের পাটা উপরে রেখে সুইপ করেছে, কিন্তু নর্মালি আমরা কিন্তু সবাই ইউজ টু যে পিছের পা মাটিতে ফেলে সুইপ করা। তো তুমি কি এই না, আমি সালাউদ্দিন স্যারের সাথে একমত, কারণ দেখা যায় আমরা বেশিরভাগ কাছের বলগুলো সুইপ খেলি, এজন্য পিছের পা লেগে যায়। আমি সুইপ শট খেলি আসলে আমব্রেলা হিসাবে, কারণ যখন সুইপ শট হচ্ছে বিপদের সঙ্গে, মানে যখন আমি অন্য কোনো শটে ইজিলি খেলতে পারি না তখন আমি সুইপে যাই, কারণ সুইপ শটটা সবসময় রিস্কি। আমরা আপনাকে টেস্টে যদি বলি, আপনার টেস্টে এভারেজ ইজ নট দ্যাট গুড। ওডিআইয়ে আপনাকে দেখলে মনে হয় যে আপনি একটু অন্যভাবে জ্বলে ওঠেন। তো আপনার আসলে কোন ফরম্যাটটা বেশি পছন্দ? এবং টি-20তে আরও একটা জানি আমরা, টি-20তে আসলে এখন অলরাউন্ডার হওয়াটা আসলে একটু জরুরি হয়ে গেছে। তো আপনার আসলে কি মনে হয় এক্ষেত্রে? আমি পছন্দ করি টেস্টে এখন আমি এভাবে পারফর্ম করতে পারিনি বা নিজেকে, তো ওয়ানডেতে যেহেতু এগিয়ে আছি আমি চেষ্টা করছি যে টি-20 বা টেস্টে ওইটাতে আরও বেটার করার জন্য। ভিউয়ার্স, একটা বিরতি নিচ্ছে, বিরতির পরে আমরা জানবো সৌম্যকে, ব্যক্তি সৌম্যকে। সাধারণত তো আমরা জানি যে সৌম্য নাকি অনেক শান্ত, কিন্তু আজকে আমরা অশান্ত সৌম্যকে দেখতে চাই। স্টে উইথ আস। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন রবি ক্রিকেট 360, সাথে আছে মারিয়া, সাথে আছে মেহরাব হোসেন জুনিয়র এবং সৌম্য সরকার। আপনার ছোটবেলাটা তো সাতক্ষীরাতেই কেটেছে। হ্যাঁ, তো ছোটবেলার অর্ধেকটা বিকেএসপিতে কেটেছে। তো ছোটবেলার দুষ্টুমির জন্য আসলে কতটুকু পানিশমেন্ট পেতে হয়েছে? না, বাবার কাছে অতটা বকা খাওয়া হয় নাই, মার কাছেই বেশি। আসলে আমি যে এখানে থাকতাম ছোটবেলা, ক্রিকেট কেন্দ্রিক একটু কম ছিলাম, কারণ ক্রিকেট খেলতে গেলে একটু দূরে যাওয়া লাগতো। আর আমার পিসের সাইডে যেগুলো অন্যরকম খেলা ছিল, যেগুলো ঘুরে উড়ানো বা হচ্ছে বৃষ্টিতে ভিজা ফুটবল খেলা পানির ভিতরে, কাদার ভিতরে, তো এইগুলা বেশি এনজয় করতাম। আর বৃষ্টি হলে আমার একটা ছিল যে বৃষ্টি হলে ভিজতে যেতাম, এই জন্য বেশি মার খাওয়া হতো যে বৃষ্টি হলে মানে আমাকে খুঁজে পাওয়া যেত না, আমি যে কোনো ভাবে চলে যেতাম। সাতক্ষীরাতে কিন্তু অন্যান্য প্লেয়াররা সবাই মোটরসাইকেলের একটা ফ্যান্টাসি থাকে, তো মোটরসাইকেল কতটুকু? অনেক পছন্দ, অবশ্য 3টা আছে। আচ্ছা, নিজের সিক্রেট যখন বলতে চাচ্ছেন না, তো অন্য কারোর সিক্রেট মেহরাব ভাইয়েরটা একটু বলবার করেছেন, কিন্তু আপনার টিমমেটসদের ভিতরে আপনার সবচেয়ে ভালো বন্ধুকে? বিজয় আমার বিকেএসপি 6-7 বছরের রুমমেট, তো এখনো হয়তো একসাথে খেলতে পারছি না, ও বাইরে, তারপরে ওই আছে। আর ন্যাশনাল টিমের মধ্যে তাসকিন, আলামিন ভাই। আচ্ছা, দেখি আপনার আর টিমমেট ইমরুল কায়েস, তিনি আপনাকে নিয়ে কি বলেছেন? স্কোয়ার ড্রাইভ আমার কাছে খুব ভালো লাগে। আমি জানি অনেক ইমপ্রুভ করছি স্কোয়ার ড্রাইভটা। একটা সময় আমি ওরা যখন ওপেনিং ব্যাটিং করতাম আমাদের খুলনা ডিভিশন টিমের হয়ে, তখন আমি কোনো শর্টস খেললেও এসে আমাকে বলতো ভাই খুব ভালো লাগছে আপনার শর্টস বা করছে। বাট আমি এখন রিসেন্টলি দেখছি সৌম্য অনেক ব্যাটিংয়ে কিছু শর্টস ইমপ্রুভ করছে, যেগুলো আমার এখন পার্সোনালি অনেক ফ্যান, তার আমি ভালো লাগে। লাস্ট ইয়ারে জানি সৌম্য ভালো বোলিংও করতো, বাট আমি রিসেন্টলি সে বোলিং করছে না, এবং আমি এটা বলবো যে হি ইজ এ ভেরি গুড ফিল্ডার, যেটা ওয়ার্ল্ড কাপে সে প্রুভ করে দিয়েছে এবং বেস্ট কিছু ক্যাচ ধরেছে বাংলাদেশের জন্য। তা আমি মনে করি যে সামনে তার অনেক সময় পড়ে আছে এবং সামনে আরও ভালো ভালো ফিল্ডিং এবং ভালো ব্যাটিংয়ে অনেক ভালো ভালো ইনিংস উপহার দেবে বাংলাদেশ ক্রিকেটকে। আমি সৌম্যকে এতটুকুই বলবো যে আসলে সৌম্য, তোমার এখন এই ক্রিকেট নিয়ে খারাপ খেলছো বা এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, তোমার সামনে অনেক ব্রাইট ফিউচার আছে। আমি চাই তুমি অনেক লম্বা জার্নি করবে বাংলাদেশ ক্রিকেট নিয়ে এবং বাংলাদেশ ক্রিকেটকে অনেক ভালো কিছু উপহার দিবে, এবং এটাই আমি তোমার প্রতি প্রত্যাশা। ইমরুল কায়েসের ডাকনাম কি জানেন? ইমরুল কায়েসের ডাকনাম কিন্তু আমরা পটু ভাই হিসেবে জানি। ও রিয়েলি? ওকে, আমি বললে বকা খাইতে পারি, জুনিয়র তো। পরিবারে কে কে আছে? 3 ভাই, মা বাবা। 3 ভাই, মা বাবা। ভাইদের ভিতরে কার সাথে সবচেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক? দুজনের সাথে। যখন প্রথম শুনলো যে আপনি ক্রিকেট খেলতে চান, হ্যাঁ, তখন ফ্যামিলিতে এটা কিভাবে নিয়েছে?
ফ্যামিলি থেকে আসলে ক্রিকেট খেলতে দেওয়া আমাকে। মেজো ভাই ক্রিকেট খেলতো, সে ঢাকা লিগ ঠিক খেলছে এবং হ্যাঁ পুষ্পেন, তো ওর থেকে আর কি শেখা। আর বাবার ইচ্ছা ছিল যে আমি ছোটবেলা যখন আসলে খেলার দিকে বেশি চলে গেছিলাম, আর আমার দুই ভাই বেশি মানে ভালো ছাত্র ঢাকা ইউনিভার্সিটির, এক সময় খেলার দিকে যখন বেশি চলে গেছি তো বাবা আর দাদা তখন চিন্তা করছে যে না, ওকে বিকেএসপিতে দেওয়া যায়। কত বছর বয়সে আপনি বিকেএসপিতে আসলেন? এটা হচ্ছে 2006 সালে, 2006 সালে মে মাসের 15 তারিখ। ওকে। তো এক বছর পরে একটা ট্যুর ছিল আমাদের আন্ডার 17-এর, তো ওই ট্যুরটা আমি আর কি পাসপোর্টের জন্য মিস করছিলাম, পাসপোর্ট না থাকার কারণে বাদ। তো ওই দিন থেকে আর কি একটু সিরিয়াস হয়েছিলাম যে না, আর ক্রিকেটের জন্য ওই দিনকে আমি ফার্স্ট কাঁদছি যেহেতু অবশ্যই কিছু আছে, তো ওই দিন থেকে সিরিয়াস ছিলাম যে না, আমি নেক্সট ট্যুরটা করব। আচ্ছা, আপনার বাবা আপনাকে নিয়ে কি বলে শুনি? তো একেবারে শৈশবে খুবই শান্তশিষ্ট এবং খুব আকর্ষণীয় একটা চেহারার অধিকারী ছিল বলেই তার নাম রাখা হয়েছিল সৌম্য শান্ত। বয়স যখন 8-9 বছর তখন এমনি শান্ত ছিল, কিন্তু শান্ত অথচ ডাইন পিঠে, মানে সে যারা চাইতো সেটা করবেই, এরকম একটা মানসিকতা ওই 7-8 বছর বয়স থেকে করে পারে। এবং ওর আকর্ষণটা পড়াশোনার থেকে খেলাধুলোর দিকে আকর্ষণ ছিল অনেক বেশি, যার ফলে স্কুল টাইম বাদে অধিকাংশ সময়টা সে খেলাধুলা নিয়েই কাটাতো। আসলে খেলাটা তো প্রত্যাশিত, ভালো খেললে আমরা অত্যন্ত এক্সাইটেড হই, আবার খারাপ খেললে মুখিয়ে পড়ি, এটা তো স্বাভাবিকই। খারাপ খেললে ওই দিন থেকে যে পরিবারের সবাই এত বিমর্ষ থাকে যে কার খেতে ভালো লাগে না, টিভি দেখতে টিভি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় করে বললেই চলে। কে ভালোবাসে, ভালোবাসাটা আসলে সন্তানের ভালোবাসাটা বাপ মার কাছে অপরিণীয়, মানে কখনো মাপা যায় বলে মনে হয় না। ঠিক যেমনটা করে বলছিলেন আপনার বাবা, যে আসলে বাবা তো মনে করে যে মানে দুজনের ভিতরে কম্পিটিশন থাকে আসলে কে বেশি ভালোবাসে। আপনার কার সাথে বেশি নিজের যে চাওয়া পাওয়াগুলো কার কাছে বেশি করা হয়, বাবা মা? চাওয়া বলতে বাবার কাছে, কিন্তু মার কাছে আমি কম চাই, কিন্তু মার সাথে আমি বেশি, তার কাছ থেকে বেশি পান। বাবা আর কি আমাকে অনেক লাভ করে, কিন্তু সে প্রকাশ করে না সামনাসামনি। আর মা সে আবেগটা ধরে রাখতে পারে না, সে সব সময় আর কি আমাকে দেখলেই বা আসার সময় কেঁদে দেয় বা গেলেই একটা অন্যরকম। কিন্তু বাবা আমি দেখছি যতটা যে সে কখনোই প্রকাশ করে না আজ পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ সৌম্য সরকার আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আজকের মতো আমাদেরকে শেষ করতে হচ্ছে, এবং আগামীকালকে জিটিভির জন্মদিন, আমরা 4র্থ বর্ষ থেকে 5ম বর্ষে পদার্পণ করতে যাচ্ছি। সো জিটিভিকে যদি কিছু বলতে চান। জিটিভি সামনের দিকে যাচ্ছে, আশা করি আরও অনেক উন্নতি করবে। আর তারা আমার জিটিভি একটা জিনিসের জন্য সব থেকে বেশি ভালো লাগে যে স্পোর্টসের জন্য তারা সব থেকে আগে আসছে এটা। আর আমি চাই যে জিটিভির জন্য এটা অনেক অনেক সময় ধরে থাকতে পারে তারা, কারণ তারা থাকলে ক্রিকেটেরও অনেক উন্নতি হবে, কারণ ক্রিকেট সম্পর্কে অনেকে জানতে পারবে। হ্যাপি বার্থডে জিটিভি। মেহরাব ভাই, আমাদেরকে শেষ করতে হচ্ছে। হ্যাঁ, আমিও জিটিভিকে অনেক ধন্যবাদ এবং হ্যাপি বার্থডে টু ইউ, উইশ ইউ আ ভেরি হ্যাপি ফিউচার। থ্যাংক ইউ। ভিউয়ার্স, আজকের মতো শেষ করতে হচ্ছে। শেষ করবার আগে আপনাদেরকে আজকের কুইজটা বলে দিই। কুইজ হচ্ছে, সৌম্য সরকার কোন দেশের বিপক্ষে প্রথম ওডিআই শতক হাঁকান? অপশন রয়েছে দুটি, অপশন এ ইন্ডিয়া, অপশন বি পাকিস্তান। আপনাদেরকে যেটা করতে হবে, আপনার সেলফোনে মেসেজ অপশনে যাবেন, টাইপ করবেন CRIK, দ্যাট ইজ ক্রিক, তারপর স্পেস দিয়ে সঠিক অপশন এ অথবা বি, এবং তারপরে স্পেস দিয়ে আপনার নাম লিখে পাঠিয়ে দিবেন 3690 নাম্বারে, যত খুশি ততবার, কারণ আপনি যত বেশি SMS পাঠাবেন আপনার বিজয়ী হবার সুযোগ তত বেশি। আর আমরা যেটা করব, সবচেয়ে বেশি SMS প্রদানকারীর মাঝ থেকে একজন বিজয়ী পাবেন আপনার পছন্দের খেলোয়াড়ের সাথে দেখা করবার সুযোগ। দর্শক, আমাদের জিটিভি 4র্থ বর্ষ থেকে 5ম বর্ষে পদার্পণ করছে। আমরা সব সময় চেষ্টা করছি আপনাদের জন্য নতুন কিছু আনবার। আমরা ঠিক যেভাবে বলি, যা দেখতে চান পাবেন, ঠিক সেরকম করেই কিন্তু আপনাদের সামনে আমাদের প্রোগ্রামগুলো আপনাদের জন্য নিয়ে আসি। রবি ক্রিকেট 360-তে আমরা সব সময় এনেছি ক্রিকেটের সুপারস্টারদেরকে তাদের
তাদের যে ব্যক্তিগত জীবন, তাদের ক্রিকেট ক্যারিয়ারে যে উজ্জ্বল সময়, সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। বাংলাদেশ ক্রিকেট যেমন ঠিক উজ্জ্বল সময় তাদের ভবিষ্যৎটা এত সুন্দর করে নিয়ে এসেছে, আমরা জিটিভিও চাচ্ছি আপনাদের সামনে ঠিক সেভাবেই থাকতে। সবসময় আমাদের সাথে থাকবেন। হ্যাপি বার্থডে টু জিটিভি।